জানি না এই শুভ দিনে বৌদি এখন কেমন কিভাবে আছে। হে ঈশ্বর, আমার বৌদিকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর। দাদা দু চোখ হারিয়ে অন্ধ হয়ে বসে আছে, কিন্তু কিন্তু এই সময় বৌদি যদি না ঠিকঠাক করে বাড়িতে ফিরতে পারে। কি হলো দিদি, তোমার মনের মানুষ তো এখনো ফিরলো না? তা না ফিরে তোমার মনের মানুষ তো তোমার কাছাকাছি আছে। তা থাকবে না কেন? আমি যে তাকে বয়স করে রেখেছি গো। কিন্তু তোমার বাচ্চা বস মানছে না ভাই, কি করি বলো তো? বসি করো, মাদুলি এনে দেব। না ভাই, আমার পবিত্র ভালোবাসাকে আমি এখানে ঠিক একদিন না একদিন নিয়ে আসবোই। আরে বাবা, এদিকে যে দেরি হয়ে যাচ্ছে, সমস্ত গেস্ট ব্যস্ত হয়ে পড়েছে। বেশ, তুমি ছোটটাকে কেক আনতে বলো, এক্ষুনি কেক কাটবো। তা কি করে হয় বলো তো? তোমার মনের বাচ্চা না এলে? আমার মিষ্টি সোনা বৌদি, বাসাকে আমি ভালোবাসি, কিন্তু এ কথা তুমি কি করে বুঝতে পারলে? বলো, কি করে বুঝলে? তাড়াতাড়ি কর, অতিথিরা সব ব্যস্ত হয়ে পড়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই শুভ জন্মদিন অনুষ্ঠানটিকে চিরস্মরণীয় করে রাখতে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন মিস এলিনা। না 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 না, আমি কিছুতেই গান করতে পারবো না, আমার সত্যি আজকে খুব গলা ধরে গেছে। তার থেকে আমার বৌদি বড় গানটা করে। বৌদি গান করবে কি একেবারে কথা। একবার যখন তোর নাম প্রচার হয়ে গেছে, তখন অন্য কেউ গান করলে অডিয়েন্স পিঠের চামড়া তুলে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি করবো, তারপর কিন্তু বৌদি করতে হবে। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। অনেক তো খুঁজেছি নাহে তোমার দেখা, এত ভিড় তবু আমি আজ আমি একা। অনেক তো খুঁজেছি নাহে তোমার দেখা, এত ভিড় তবুও আজ আমি একা। পথের ঠিকানা তুমি হারিয়ে ফেলেছ, আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, তুমি যে আমার। আচ্ছা, তোমার এত বড় সাহস যে তুমি আমার বোনের গলায় মালা দিচ্ছ? আমার সাহস আছে বলেই তো আমি তোমার বোনকে এত ভালোবাসি, আর সেই ভালোবাসার জোরেই। কিন্তু কিন্তু একবারও তুমি ভেবে দেখেছো যে তোমাদের এই অসম ভালোবাসায় সমাজ সংসার কেউ মেনে নেবে না? কেউ না মানলেও আমরা যখন মেনে নিয়েছি, তখন এই সমাজ সংসার মানলো কি না মানলো তাতে আমাদের কিছু যায় আসে না। এলিনা, তুইও এ কথা বলছিস? হ্যাঁ বলছি দাদা, কারণ ভালো তো ও শুধু একা বাসিনি, আমিও কি ভালোবেসেছি। কিন্তু তার আগে তুই একবারও খোঁজ নিয়ে দেখেছিস ওর আসল পরিচয় কি? ভালোবাসার কোনো বংশ পরিচয় হয় না।
ভালোবাসার জন্য একটা সুন্দর হৃদয় লাগে, আর সেই হৃদয়টা আমি আমার বাসার মধ্যে খুঁজে পেয়েছি। রাজা, রিনা, তোরা তোরা কোথায়? আমি যে তোদের দেখতে পাচ্ছি না রে বাবা। দাদা, এই তো আমরা, এই তো আমি এখানে। তোরা সব ভালো আছিস তো? দেখ না, আমি তোদের কেমন বোঝা হয়ে গেলাম। দাদা, কাঁদছিস কেন রে বোন? ভাগ্যের নিষ্ঠুরতার বিরুদ্ধে কেঁদে মনকে হয়তো সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু মানুষের বিরুদ্ধে কেঁদে কি লাভ বলতে পারে? দাদা, দাদা, এসব কথা তুমি কি বলছো দাদা? জানিস রাজা, আমার চোখ দুটো কোনো দুর্ঘটনায় নষ্ট হয়নি। কোনো মানুষ রূপী শয়তান চক্রান্ত করে আমার এই চোখ দুটো অন্ধ করে দিয়েছে। দাদা, আরে হ্যাঁ রাজা, তোর বৌদি কোথায়? বৌদি না, মানে কি হলো রাজা? তবে কি তার কোনো বিপদ? হ্যাঁ দাদা, হ্যাঁ, হ্যাঁ? আজ 3 দিন ধরে বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা। ওই হোটেল উর্বশী থেকে কারা যেন দেখে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। হ্যাঁ দাদা, আমরা তন্ন তন্ন করে খুঁজেও বৌদি কোনো সন্ধান পাইনি। তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গরিবের মেয়ে একটুকুরো আশা চলে বেঁধে আমার উপর ভর করে এ বাড়িতে এসেছিল একটু সুখ আর শান্তির জন্য। সেই আমি তো আজ অন্ধ অসহায়, পরের বিরক্তির বোঝা। তাহলে সে কার উপর ভর করে বেঁচে থাকবে? ভালোই হয়েছে, তার চেয়ে খুব ভালোই হয়েছে। তোরা না জানলেও আমি বেশ বুঝতে পারছি আমার দিল্লি যাওয়ার সঙ্গে এই কিডন্যাপের একটা নিবিড় সম্পর্ক আছে। নইলে কোথাও কোনো কিছু সমস্যা না থাকা সত্ত্বেও একটা সমস্যার পাত্র ধরিয়ে আমাকে দিল্লি পাঠানো হয়েছিল কেন? দাদা, আপনার অন্ধ হওয়ার পিছনে আর কিডন্যাপ হওয়ার পিছনে যে অদৃশ্য কালো হাত আছে, আগামী 7 দিনের মধ্যে আমি তা বুঝিয়ে দেবো। এসো ঝুমকা। হ্যাঁ দাদা, আমিও আসি, আর পরে একদিন এসে আপনাদের সঙ্গে দেখা করে যাব। দাদা, দাদা চুপ করে আছো কেন? তোমার এই কথার অর্থ কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। সত্যি করে বলো, বলো কি বলতে চাইছো তুমি? বলো দাদা, কি বলতে চাইছো? এরিনা, এর চেয়ে তুই বেশি বুঝতে চাস না রে বোন, কারণ তুই এর চেয়ে বেশি বুঝতে চাইলে তুইও হয়তো পাগল হয়ে যাবিস। সত্যি আমি বেশি পাগল হয়ে যাবো রাজি। আচ্ছা আচ্ছা বাবা, আমার কয়েকটা প্রশ্নের সত্যি উত্তর দেবেন বাবা। এইসব তুমি কি বলছো রাজি? আমি যে বিপদের সংকেত দিয়ে আপনি আমাকে দিল্লি আর মুম্বাই পাঠিয়েছিলেন, সেই বিপদের খবরগুলো কে আপনাকে পৌঁছে দিয়েছিল? রাজি, সোনালীকে কে বা কেন হোটেলে পাঠিয়েছিলেন? আমি পাঠিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে কেন বুঝতে পারোনি বাবা। আপনি তো জানতেন যে ডিডি সাহেবের হোটেল উর্বশী একটা শয়তানি আগ্রা, তাহলে সেখানে ঘরের বউকে পাঠিয়েছিলেন কোন উদ্দেশ্যে? বলো বাবা, তুমি বলো। তুই কি আমার উপর সন্দেহ করিস? দেশবাসীর কাছে আমার পরিচয়, আমি সমাজসেবক, বলি ভগবান, অথচ নিজের ছেলে হয়ে। অসব কথা বাদ দিয়ে দাদার প্রশ্নের উত্তর দিন বাবা। হ্যাঁ বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না যে। বাবা, তোমার এই যুগল চরণে আমার শেষ প্রশ্ন বাবা, তুমি কে বাবা? তুমি কে? দাদা, দাদা, দাদা,
যখন ক্ষত বিক্ষত হয়ে গেছি, ঠিক তখনই গঙ্গার তীরে কুড়িয়ে পেলাম দিদির অর্ধমৃত দেহ। আচ্ছা দাদা, যত ঝামেলা কাজ কি আমার উপরেই চাপাতে হয়? সে কি, কেন কি হয়েছে প্রেমপাত্র? আর কি হয়েছে, সবই তো চুলকনের কাজ। তুমি আমাকে দায়িত্ব দিলে দিদিকে খাইয়ে দাইয়ে সুস্থ করে তোলা, কিন্তু আমি এমন চুলকনে পাইনি আজ দুদিনে একটা দানাও দিদিকে খাওয়াতে পারলাম না। সে কি? আচ্ছা, আমি যে কথাগুলো দিদিকে জিজ্ঞাসা করতে বলেছিলাম করেছিলি? নিশ্চয়, কিন্তু কোনো উত্তর তো দেয়নি। জিজ্ঞাসা করলে আরো বেশি করে কাঁদছে। ঠিক আছে, তুই একবার গিয়ে দিদিকে পাঠিয়ে দে। ঠিক আছে, আমি দিদিকে পাঠিয়ে দিচ্ছি। সমাজের প্রতিটি রন্ধে রন্ধে আজ সমাজের প্রতিটি রন্ধে রন্ধে নীরবতা প্রবেশ করছে। আমাদের মতো এই আস্থা করে পড়ে থাকা মানুষের সাধ্য কি ওইসব পচা গলা দিয়ে প্রাণ সঞ্চার করা? এসো দিদি, এসো। আচ্ছা দিদি, এখানে বসো। আচ্ছা দিদি, তুমি কি আমাকে এখনো ভাই বলে মেনে নিতে পারোনি? এ তুমি কি বলছো ভাই? তুমি আমার জীবনের একমাত্র দেবতা। তোমার জন্যই তো আমি আমার জীবনে আবার পুনর্জন্ম ফিরে পেয়েছি। তাহলে তাহলে তুমি খাওনি কেন? খাওয়া মানে তো বেঁচে থাকার, খাওয়া মানেই তো এই নোংরা পৃথিবীর বুকে বেঁচে থাকার একটা নিষ্ফল প্রচেষ্টা করা। আমি আমি সত্যি আর বাঁচতে চাই না ভাই। কেন কেন তুমি বাঁচতে চাও না দিদি? কেন কেন তোমার জীবনের প্রতি বিতৃষ্ণা? ওই একটা প্রশ্নের উত্তর আমি কাউকে দিতে পারবো না, কারণ ওই প্রশ্নের উত্তর দেওয়া মানে এই সমাজ আমার 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 গায়ে ছুড়ে দেবে ঘৃণা। না দিদি, না। এই সমাজে মানুষ রূপী জানোয়ারের শিকার তুমি। তাদের কুকর্মের দায় মাথায় নিয়ে তুমি কেন হীনমন্যতায় ভুগবে? সমাজে যারা কুকাজ করে তারাই তো অপরাধের বোঝা অন্যের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে নিজেরা তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, আর তারা হয়ে যায় ধোয়া তুলসী পাতা। জানি জানি দিদি, জানি। আমি সেটা খুব ভালো করেই জানি, কারণ ওদের এই কুকীর্তির কালো ছায় থেকে গেছে আমার জন্ম পরিচয়। তাই তো এই সমাজের বুকে আমি একটা চারজ বেজন্মা সন্তান। না সম্রাট, তুমি যার সন্তান নও, তুমি তো বড় বংশের ছেলে। আচ্ছা ভাই, ছোট সম্রাট, ছোটবেলা তুমি বস্তির আবার পড়ে গেছিলে, তখন তোমার বাড়িতে ওই সোনার লাগে। আচ্ছা ভাই, সেদিন ডাক্তারবাবু মুখে জানতে পারি তোমার আসল পরিচয়, তোমার নাম সূর্য। কিন্তু সম্রাট, গুন্ডা তোমার বাবা মাকে চেষ্টা করতে তোমাকে বলে যায় বস্তির নোংরা আবর্জনা স্তূপে। শত চেষ্টা করেও তোমার মাকে, আমার মাকে বলো, আগে ভাই আমার মাকে। শত চেষ্টা করেও তোমার মাকে খুঁজে পাওয়া যায়নি। বলো বলো আজাদ ভাই, বলো। আর আমি বিবেকের দংশনে আমার সর্বাঙ্গ যার চলে পুড়ে কাজ হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না রে ভাই, আমি আর সহ্য করতে পারছি না। শোনো ভাই, এই জ্বালার উপশম হবে যখন তুমি তোমার ওই সন্তান হারা ব্যথা পিতার বুকে গিয়ে চাপিয়ে পড়বে। কিন্তু আমি কোন মুখে যাব দিদি? আমি যে এই বাড়িতে একে অপমান করে তাড়িয়ে দিয়েছি। তবুও যে তোমাকে যেতে হবে ভাই। দিদি, বাবা মায়েরা সন্তানের অপমান আঘাত বেশিক্ষণ মনে রাখতে পারে না। দিদি, তার বলছি সম্রাট, এখন তুমি সোনাপুরে ফিরে যাও, সেখানে ডাক্তারবাবু তোমার জন্য অপেক্ষা করছে। যাবো আজাদ ভাই, যাবো। সেদিন সেদিন তার অপমানের চেয়ে আঘাত দিয়ে আমি এ বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছি। আজ আমি আমার চোখের জলে তার পা ধুইয়ে দিয়ে আমি তার প্রায়শ্চিত্ত করবো আজাদ ভাই, আমি তার প্রায়শ্চিত্ত করবো। আমি আমি আসছি দিদি, আমি আসছি। সম্রাট, এটা করো, তবেই তো তুমি আমি সোনাপুরে সূর্য। আজাদ ভাই, তোমার দিদি আর এই বস্তিবাসীর শুভেচ্ছা মাথায় নিয়ে আমি চললাম সোনারপুর গ্রামের বটবৃক্ষ সেই বিশ্বরূপ চ্যাটার্জি পদাশ্রয়ে একটু শান্তি ভিক্ষা করতে, একটু শান্তি